কলিমের মা বসে রইলেন। এই বাড়ির বড় ভাবিকে আজ অদ্ভুত লাগছে। জিনিসপত্র ঘর থেকে না এনে দিলে গোছাবে কি করে। নাজিরের বন্ধ ঘরের দরজা হঠাৎ খুলে গেল। ফরিদা লাফিয়ে উঠলেন, শকুনি দৃষ্টিতে তাকালেন সেদিকে। নাজির বেরিয়ে এলো। বৃষ্টি দেখে বেজায় খুশি হলো। হাত বাড়িয়ে চাল থেকে গড়িয়ে পড়া পরিষ্কার পানি দিয়ে বাসি মুখে ঝাপটা দিল। ঘর থেকে মাজন এনে আঙ্গুলের সাহায্যে দাঁত মাজতে মাজতে কলিমের মায়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, নরসাদে এখনো ফেরে নাই? না দেখি, আমি তো মাত্রই আইলাম, হঠাৎ কইরা বৃষ্টি নামছে। হ্যাঁ, আবার কই গেছে? আমার পুষ্কনির মাছ জানি কাটে চুরি করে লইয়া যায়, তাই ওই আর মিল্টন মিল্লা সারা রাত পাহারা দিছে। কইছিলাম ফজরে আজান দিলে বাড়ি দাইয়া পড়িস, এখনো দেখি আয় নাই। ফরিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। হাবভাব বোঝার চেষ্টা করছেন বোধহয়। নাজির ইচ্ছে করে এই মহিলার দিকে তাকাচ্ছে না, তবে যা বুঝার বুঝে গেল। ছাতা মাথায় উঠোন পেরিয়ে চলে গেল সে কলপার। হাত মুখ ধুয়ে কল চেপে টিনের বালতি ভরে পানি এনে রাখলো বারান্দায়। সাথে আরেকটা খালি বালতি এনে রাখলো চাল দিয়ে গড়িয়ে পড়া পানির নিচে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, বউ আইও, মুখ ধুইয়া যাও। ডাকার কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। জ্বর একটু কমেনি, বরং তাপমাত্রা আরও বেড়েছে। ততক্ষণে নাজির ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কলিমের মায়ের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের জ্বর আইছে, ভাত রাইন্দা দেন তো চাষি, আলু কটা সিদ্ধ করে দিয়েন, ঝাল ঝাল ভর্তা ভালো লাগবো। কলিমের মা আজকাল আর বউটার নামে নিন্দা বা কটু কথা বলেন না, পাছে নাজির জেনে গেলে তার উপর মেয়ের মুখেও চলে বেশি। তাই চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। বারান্দার একপাশে ভেজা। মিস্ত্রি ধীরে ধীরে দাঁত মাজল। নাজির তার দিকে মগ ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে কুলি কইর, দুগাল ভাত খাইয়া জ্বরের ওষুধ খাইতে হইব। মিস্ত্রি শুধু মাথা নাড়ায়। কুলি করতে করতে গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দেয় নাজির। অনেকক্ষণ পর ফরিদা বলে ওঠেন, ওর কপালে এটা কি হয়েছে? তারা দুজনে দূরে সিঁড়িতে বসে থাকা ফরিদার দিকে তাকালো। ঘৃণায় চোখ সরিয়ে নিল মিস্ত্রি। মহিলার কণ্ঠস্বর আর চোখে জলজল করা ভয় দেখে স্ত্রীর পিঠে হাত বুলাতে বুলাতে নাজির উত্তর দিল, আর কইয়েন না, খাটের কোনায় বাড়ি খাইছে। এমনি এমনি? না, আপনি বলে আইয়া দিয়ে গেছিলেন। মানে? নাজির উঠে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে বলল, আপনার হাব ভাব তো সুবিধার লাগছে না। কাল রাত থেকে দেখতেছি চোরের লাইন মতি গতি করছেনটা কি? কি করবো, এমনি জিগাইলাম। ফরিদা বসা থেকে উঠে গেলেন। ঘরের দিকে যেতে যেতে বললেন, রান্ধা শেষ হইলে আমার কামগুলো শেষ কইরা দিস কলিমের মা, জিনিসপাতি বাহিরে কইরা রাখতাছি। কলিমের মা মুখে কিছু বললেন না। ভাতের সাথে আলু দিয়েছিলেন সেদ্ধ করতে, সেগুলো ভাত থেকে আলাদা করে পাতিল উপর করলেন। মিস্ত্রিকে ঘরে পাঠিয়ে নাজির এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। সবার হাতে ধরা ছোঁয়া খাবার সে খেতে পারে না, তাই বলল, বাকি কাম আমি কইরে নেউস আছি, আপনি যান এখন। আইস তো আবার অনেক মেহমান আইব। ভাবিরে তো কখন দইরেই কইতাছি সব জোগাড় তো কইরা দিতে, শুনলই না। এখন দেখি গিয়া। ভাতে শেখা দিয়ে পাতিল ঘরে নিয়ে রাখলো নাজির। পেঁয়াজ কুচি করে কেটে তাতে পোড়া মরিচ, লবণ, সরিষার তেল একত্রে মাখিয়ে করলো আলু ভর্তা। তারপর বড় একটা থালায় খাবার বেড়ে নিয়ে চলে এলো ঘরে। খাটের সাথে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে মিস্ত্রি। এক রাতের ব্যবধানে মেয়েটার সৌন্দর্য যেন ভাটা পড়েছে। চোখের কোটর ডেবে গিয়েছে। নাজির সামনে এসে বসে গ্লাসে পানি ভরে এক পাশে রাখলো। ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, হা করো। মিস্ত্রি হা করল না, নিষ্প্রাণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইল। নাজির পুনরায় তাকে খাওয়ার জন্য তাড়া দিল, কিন্তু এবারও সে কথা শুনল না, বরং আচমকা ফুপিয়ে উঠল। স্বামীর বুকে এসে ঠাঁই নিল। নাজির অপ্রস্তুত হলো, দুলে উঠল তার সারা দেহ। হাতের থালাটা পড়তে গিয়েও পড়ল না, সময় মতো ধরে নিল। হাত থেকে কয়েকদানা ভাতও বিছানায় পড়েছে, হয়তো সে খেয়ালটাও করল না, বরং রাগ না করে মাথায় থুতনি ছুঁয়ে পাশে থালাটা রেখে দিয়ে পরম স্নেহে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নরম স্বরে বলল, খারাপ লাগতেছে, কয়টা ভাত খাও, নলে শরীর তো আরো দুর্বল হইয়া যাইব। মেয়েটা উত্তর দেওয়ার বদলে হাউমাউ করে কেঁদে দিল। নাজির কিছু সময়ের জন্য থমকে গেল। পরক্ষণে চোয়াল শক্ত হয়ে এলো তার। চুলের গোছা শক্ত করে ধরে বুক থেকে সরিয়ে কঠোর গলায় বলল, কান দোষ কেন, জামাই মরছে তোর? ব্যথায় কুকুরে উঠল মিস্ত্রি। অশ্রুতে চোখ জোড়া ভরে উঠেছে। নাজির বেশিক্ষণ রেগে থাকতে পারল না। কি এক মায়ায় পড়ল সে। মায়া নাকি ভালোবাসা অত শত তো নাজির বোঝে না। শুধু জানে সামনে থাকা এই মেয়েটি তার স্ত্রী, সুখে দুঃখের সঙ্গিনী। এর সঙ্গে তাকে দুনিয়ার জীবন পার করতে হবে। আল্লাহ চাইলে হয়তো পরকালেও পাবে। হাতটা শিথিল হয়ে এলো নাজিরের।
স্ত্রীর নরম ঠোঁট জোড়া আঁকড়ে ধরল, কিছু সময় পর ছেড়ে দিয়ে বাম হাতে চোখের অশ্রু মুছে দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে বউ? আরে কান্দো না, আমি আছি তো। আমার কষ্ট হচ্ছে। কোনো জায়গায় কথা না আনলে তো হইবই। আমি একটা মানুষকে মেরে ফেলেছি। নাজির বিরক্ত হলো, হুটহাট তার রাগ উঠে যাচ্ছে। আবার বেশিক্ষণ সেই রাগ ধরেও রাখতে পারছে না, গাল দুটো চেপে ধরে চাপা স্বরে বলল, চুপ, এইসব মুখে আনতে নিষেধ করছি না। তুই নামালে ওই তোরে মারে দিত। কাল তো ঠিকই জ্ঞানের জ্ঞানের কথা কইছস, আর সেই জ্ঞান তোর কই গেল? আমি সারা রাত ঠিক মতো ঘুমোতে পারিনি। স্বপ্নেও দেখেছি আমি এসব। কত বড় পাপ করেছি আমি। এটা পাপ কয় না। তাকাও আমার দিকে, দেহ এই বাড়ির কেউ আমগো নিজের না। ওরা লোভী, খারাপ মানুষ। লোভে পইরে আমার দাদারে মারছে, বাপরে মারছে, মায়ের ইজ্জত নষ্ট করছে, আমারে আর আমার ভাইরে সবকিছু থেকে বঞ্চিত করছে। আমার শেষ সম্বল তোমাকেও আমার কাছ থেকে কাড়ে নিতে চাইছে। এরপরও তাগো মধ্যে কোনো অনুশোচনা নাই। ওরা কাউরে ডরায় না। কি নিখুঁত অভিনয় করে দেহ। আমারও হয়তো যে কোনো সময় সরাই দিতে পারে, আমি সব জানি। তাও আমি ভাঙি নাই। আল্লাহ ছাড়া কাউরে ডরাই না আমি। তাগো মতো সুন্দর করে অভিনয় করতেছি, তুমি কেন পারবা না? তোমার কি এর এত কষ্ট? তুমি জীবনে কি হারাইছো? কিচ্ছু না। তোমার সব আছে, বাপ মা ভাই বোন সব আছে, লগে একটা স্বামীও আছে। আল্লাহ তোমার লগে আছে। যতবার বিপদে পড়ছো ততবার তিনি তোমার রক্ষা করছে। এত কিছুর পরে চোখে পানি কেন? তুমি পবিত্র সুন্দর একটা মাইয়া, তোমারে কান্না মানায় না। তুমি কোনো ভুল করো নাই। সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি, তোমারে বিশ্বাস করি। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো, মুখোশধারী সব মানুষের পতন হইব। নতুন বছরে আমগো জীবনে সুখ নিয়ে আইব। নিজে না ডরাইয়া অন্যের চোখে ডরাইতে শিখো। মিষ্টির কান্নার বেগ কমল, এখন শুধু ফোপাচ্ছে। নাজির পুনরায় তার মুখের সামনে খাবার ধরল। হা করো, না খাইয়া নিজের কষ্ট দেওয়ার মানেই হয় না। বাধ্য মেয়ের মতো হা করলো মিষ্টি। 2 লোকমা খেতে চোখ মুখ কুচকে বলল, অনেক ঝাল। ইচ্ছে করাই দিছি, জ্বরে মুখে ভাল লাগবো, শীতের মধ্যে ঘাম ছুটবো। আমি এত ঝাল খেতে পারি না। আইস খাও, শরীর লাগা ভালা। 2 লোকমা খেতে চোখ মুখ কুচকে নিল। বাধ্য হয়ে আরো কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিল। সে পানি খেয়ে পেট ভরালো। নাজির তাকে আর জোরাজুরি করল না। অবশিষ্ট ভাতটুকু নিজে খেয়ে হাত ধুয়ে ওষুধ সেবন করালো স্ত্রীকে। জিজ্ঞাসা করলো, খেজুরের রস খাইবা? না। কেন খাও না? খাই। আইসা, লতিপ্রে দিয়ে বিকেলে কলস বান্ধামু। কিছু বলল না মিস্ত্রি। নাজির ঘর থেকে বের হলো। বৃষ্টি থেমে গিয়েছে, উঠোন ভিজে আছে, কিছু কিছু জায়গায় শ্যাওলাও পড়েছে। তখনই কলপার থেকে বের হতে দেখা গেল নওশাদকে। নাজির গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কই মরছিলি? বেলা বাজে কয়টা? আর বলো না, মিল্টনটা জোর করেই বাজারে নিয়ে গেল। ওখান থেকেই নাস্তা করে গিয়েছিলাম পাশের গ্রামে। বেগুন চারা, লাউ চারা, আরও কী সব এনেছে যেন। আইসা, ভাবির কি অবস্থা? জ্বর আইছে? এই সন্দেহই করেছিলাম। ঔষধ আনতে হবে? না, ঘরেই আছে। তারপর আশেপাশে তাকিয়ে আনত স্বরে নওশাদ জিজ্ঞাসা করলো, বাড়ির কি অবস্থা? চোরের মন পুলিশ পুলিশ, সাবধানে থাকিস। বেভাস কিছু কইয়া ফেলাস না আবার। নওশাদ মাথা নাড়িয়ে ঘরে চলে যায়। সারা রাত ঘুমায়নি সে, তাই মাথা ব্যথা করছে। আমিরুল শাহ কেদারায় বসা, বৃষ্টির মধ্যে বের হননি কোথাও। ফরিদা ঘরে এসে অস্থির হয়ে পায়চারি করলেন কিছুক্ষণ। স্বামীর সামনে দাঁড়িয়ে অস্থিরতা নিয়েই বললেন, নাজির সব যাই না গেছে, এখন কি হইব? চুরুট ধরালেন আমিরুল শাহ। প্রশ্ন করলেন, কি জানছে? কাল রাতের কথা, ওর বউ পুরা সুস্থ, কপালে ব্যান্ডেজ দেখলাম। সোহেল হঠাৎ গেল গা, ফিরবো না কইয়াও নাজির ফিরে আইলো। মাঝ রাইতে উঠানে দাঁড়াইয়া আমার লগে হাইসা কথাও কইল। আজ সকালেও হেয়ালি কইরা কথাই কইল। এসবের মানে কি? ওর বউ তো চুপ থাকার মাইয়া না। আমি যে সোহেলের উপর বউয়ের ঘরে ঢুকাইছি, তা ওই যাই না গেছি। আমিরুল শাহ ভীষণ শান্ত, অথচ গতকালও তিনি চিন্তায় চিন্তায় অস্থির হয়েছিলেন। বললেন, করার আগে ভাবা উচিত ছিল। আমি তো বারবার তখন নিষেধ করছিলাম, কিন্তু তুই তোর ভাইয়ের কথায় লাফাইছস। এখন বোঝ মজা, ভালা মানুষই শেষ না। মজা নিতাছেন? খুব আনন্দ লাগতেছে। সময় নাই এইসবের। তোর ভাইয়ে তোর পোলাভাইনের কখন ভালো চায় নাই। ওই তোরে নিজের স্বার্থের লেগে ব্যবহার করে। আমি অবশ্য মাঝে মধ্যে তার স্বার্থের লাইগাই তোলাই।
আমিও অবশ্য মাঝে মাঝে তারে স্বার্থের লাইগেই তেলাই। স্বার্থ ছাড়া দুনিয়াত কারো আপন না। বুইরা মাগি এখনো বুঝলি না, পাইলি কি জীবনে? আপনি কি পাইছেন? নিজের মিহি চাইয়া দেখেন। আমি শাহবারের মাথা হইছি, সমাজের মাইনসে আমারে সম্মান করে, ডরায়। ভাই ভাই ফোলা থেকে শুরু কইরা নিজের ফোলারাও ডরায়। চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ীরা সবাই, এমনকি তোর ভাইও মান্য কইরা চলে। এখনো উল্টো প্রশ্ন করবি? অথচ তুই আগে যা আসিলি এখনো তাই আসুস। ফকিন্নি চিরকাল ফকিন্নি থাকে। রাগে শরীর জ্বলে উঠল ফরিদার। ইচ্ছে করলো স্বামী নামক লোকটার গলা টিপে মেরে ফেলতে। এত ঝামেলা না করে এটাকে শুরুতে মেরে দিলে হয়তো ভালো হতো। আমিরুল শাহ তার মনোভাব হয়তো বুঝতে পারলেন, তাই বিদ্রুপপূর্ণ হাসলেন। ফরিদা দাঁতে দাঁত পিষে বললেন, আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন। সত্য কয়দিন চাপা থাকে? সারা জীবন। সেই ব্যবস্থা আগেই কইরা রাখছি। ফরিদা কিছু বলতে পারল না। আর বাইরে থেকে কলিমের মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। অস্থির হয়ে সেদিকেই ছুটে গেলেন তিনি। এই শীতের মধ্যেও দেহ থেকে ঘাম ঝরছে। এতদিনের গড়া সব মিথ্যা মায়ার দেয়াল ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। নাজির রাগী বদমেজাজি ছেলে, সব জানার পরও কেন চুপ করে আছে? কি চলছে তার মনে? ভঙ্গুর হৃদয়ের মানুষেরা যে খুব ভয়ঙ্কর হয়। আজ সে জেনেছে, কাল মাস্টার বাড়ি জানবে, তারপর জানবে গোটা গ্রামবাসী। স্বামীর উপরেও তিনি আর ভরসা করতে পারেন না। কি এক যন্ত্রণায় পড়লেন। নববধূ নিয়ে নাজমুল বাড়ি ফিরল দুপুরে। অসুস্থতার বাহানায় ফরিদার ঘর থেকে বের হলেন না। মর্জিরা, বিথি, পারবে ছেলে না আগে আগে চলে এসেছিলেন। তারাই নতুন বধূকে বরণ করে ঘরে তুলল। মেয়েটার নাম শিউলি, মর্জিনার দুঃসম্পর্কে চাচাতো ভাইয়ের মেয়ে। বাপের বাড়ির দিক থেকে মনের মতো মেয়ে পুত্রবধূ হিসেবে আনতে পারায় তার খুশি যেন ধরে না। নাজিরকে ডেকে বললেন, এই যে আমার নাজমুলের বউ, তোমার বউয়ের থেকেও সুন্দরী না? ভ্রুজোড়া কুচকে গেল নাজিরের। এটা কোনো প্রশ্ন হলো? এক পলক লাজুক মেয়েটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল সে। বলল, তুলনা না দিলে চলে না। না, তোর তো নিজের বউ লইয়া কম অহংকার না? আমার বউ আরো লম্বা, স্বাস্থ্যবতী, সুন্দর। মর্জিনার অধর ফ্যাকাশে হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলেন মেয়েটা আসলেই উঁচা লম্বায় মিশ্রিত থেকে পিছিয়ে, তবে অসুন্দর বলার উপায় নেই। কি সুন্দর মুখের গড়ন! হেলেনা মেয়েকে ধমক দিলেন, কি লইয়া পড়লি? যতই হোক সম্পর্কে নাজির হ্যার ভাসুর লাগে, এসব কথা কইতে আসি। কারো লগে কারো তুলনা দেওয়া উচিত না। সঠিক সময় তো আর মাইয়ারে শিক্ষা দিলে না নানি। কি আর করার, সবাই সবার জায়গায় সুন্দর। তার বউ কই? ডাক। আর কইয়েন না, কাল রাতে আমি আইয়া দেখি খাট থেকে পইরা কপাল ফাইটেছে। আজ আবার জ্বর। তাই আমি কইলাম, এত মানুষের সামনে বাইরে হওয়ার দরকার নাই, নজর লাগবো। হেলেনা চিন্তিত হয়ে মাথা নাড়ালেন। ঠিক করছস, কার নজর কেমন কওয়া যায় না। আমাগো মর্জিনাই তো ছোটবেলায় অনেক সুন্দর আছিল। একবার এক মহিলা আইয়া কইল, পড়ি নাকি? হেই রাইতে জ্বর আইল, সারা শরীরে উঠল 20 গোটা। কত কবিরাজ দেখাইছিল ওর বাপে। মর্জিনা মুখ ভার করে বললেন, বড় যেন এরও নাকি অসুখ, তাই আর বাহির হয় নাই। আবার আজ ভোর থেকে কি আর বৃষ্টি শুরু হইল। মন খারাপ কইরেন না, বউ লইয়া ঘরে যান। মর্জিনা আরও অনেক কথা বলতে বলতে ভেতরে চলে গেলেন। হেলেনা সোজা এলেন নাজিরের ঘরে। মিস্ত্রি শুয়েছিল। জ্বরের উত্তাপ আগের তুলনায় কমেছে কিছুটা। অসুস্থ মেয়েটার মাথায় হাত রেখে দোয়া দুরুদ পড়ে ফু দিলেন তিনি। তবে মিস্ত্রি চোখ মেলে তাকিয়ে দেখতে পারল না তাকে। দিনটা এভাবেই কাটলো। শিউলির সঙ্গে তার ছোট বড় অবিবাহিত ভাই বোনেরা এসেছে। দুপুরে সবাই একসঙ্গে খাবার খেলো, ঘোরাঘুরি করলো। আপাতত বউ ভাত পর্যন্ত এখানেই থাকবে। একেবারে নাইওরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। মাস্টার বাড়িতে রোজকার মতো সারাদিনের ব্যস্ততার পর বাড়ির ছেলেরা একত্র হয়ে মুড়ি খেতে খেতে গল্প করছে। চাদর মুড়ি দিয়ে সৈয়দুন্নেসা চেয়ারে বসে তসবি জপছেন। চেহারা আগের থেকে শুকিয়েছে। সুজাতা সিফাতকে মেরে পড়তি বসিয়েছেন জেসমিন। পলির পেটটাও খানিকটা উঁচু হয়েছে। নজরুল আলম বললেন, শাহবাড়ির নাজমুলেরও বিয়ে হয়ে গেল, এবার রুহুলের বিয়েটা দেয়া উচিত। আব্বাই তো কইছিল, কিন্তু দেখে যেতে পারল না। শেষ কথাটা আফসোসের সুরে বললেন তিনি। সুজন রুহুলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, পছন্দের কেউ আছে নাকি রে রুহুল? মাসুম সঙ্গে সঙ্গে বলে উঠল, ওর আবার কেটা থাকবো? মায়া মানুষের পছন্দ কি এত খারাপ? রুহুল চোখ রাঙিয়ে তার পিঠে কিল বসিয়ে দিল। সুজন হাসল। কাশিম আলী অন্যমনস্ক হয়ে মাচায় বসে আছেন।
শেষ রাতে আর ঘুমোতে পারেননি তিনি। মেয়েটার চিন্তায় সকাল থেকে কোনো কাজে মন বসাতে পারেননি। কালকে একবার যাবেন ওই বাড়ি, যদি কেউ সন্দেহ করে না গিয়েও তো মনে হয় শান্তি পাবে না। কি ভাবেন আব্বা? তালেবের প্রশ্নে ভাবনার রেশ কেটে গেল। কাশিম আলী মাথা নেড়ে বললেন, কিছু না। কাল রাতে কই গেছিলেন? চমকালেন তিনি, তবে বাইরে প্রকাশ করলেন না তা। মিথ্যে বললেন, পায়খানায় গেছিলাম হয়তো। তুই ঘুমাস নাই? আমিও এর জন্যই বাইরে এসেছিলাম, কিন্তু আমনে দেখলাম দাদির ঘরে যাইতে। আবার সময় আম্মারে দেখতে গেছিলাম। বয়স্ক মানুষ, কহেন কি হইয়া যায়। ও সন্ধিহান চোখে পিতার দিকে তাকিয়ে রইল তালেব। তিনি যে কিছু লুকাচ্ছেন তার বুঝতে বাকি নেই তার। সারা ইউনিয়ন খুঁজেও সোহেলকে কোথাও পাওয়া গেল না। সারা রাত মেয়ে নিয়ে মদের আসরে ডুবে থাকলেও দিন হলে ঘরের ছেলে ঠিকই ঘরে ফিরে আসে, অথচ 4 দিন ধরে সেই ছেলে নিখোঁজ, তাও আবার এক অদ্ভুত ঘটনার পর থেকে। মা সাহেলা ছেলের চিন্তায় কেঁদে কেঁদে অস্থির। আশেপাশে কিছু ছেলে ছোকরা নিয়ে কদিন ধরে ভাইকে খুঁজছে সাদ্দাম। মাস 3 আগেই মেয়ে সন্তানের পিতা হয়েছে সে, যার ফলে ফুপুর বাড়িতে যাতায়াত অনেকটাই কমে গিয়েছে। উঠোনের একপাশে কেদারায় বসে আছে হেলেনা। আজ নাজমুলের বউ ভাতের অনুষ্ঠান, তাই রান্নাঘরে গৃহিণীদের ব্যস্ততা অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি। মিস্ত্রি আগের থেকে এখন কিছুটা সুস্থ। জ্বর সারতেই বিছানা ছেড়ে বাকিদের সাথে কাজে লেগে পড়েছে। বাড়িতে দেবরের নতুন বউ এসেছে। বড় বউ হিসেবে ঘরে শুয়ে বসে থাকলে হয়, মনের অবস্থাও এখন স্বাভাবিক। স্বামী সেবা আর ভরসায় বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কলপার থেকে গোসল সেরে বের হয়ে এলো নাজমুল। নানিকে উৎসুক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভারী লজ্জা পেল সে। হেলেনা টিটকানি মেরে বললে, সাত সকালে আমার নানা ভাই কিসের গোসল করছে? ফরজ গোসল? চারিদিকে তাকিয়ে সবাইকে একবার দেখলো নাজমুল। ভেজা লুঙ্গিটা দড়িতে না মেলে ঘরের দিকে হাঁটা ধরল সে। ফটকের দ্বারে মায়ের সঙ্গে দেখা হতে মায়ের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, নানি রে কিছু কও মা। হেলেনা হো হো করে হেসে দিলেন। পোলাই শরম পায়। শাহরিয়ার পারভেজও নানির কথায় শব্দ করে হেসে ওঠে। মর্জিনা ছেলের লুঙ্গি দড়িতে মেলে দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বললেন, পোলাডারে শরম দিন না তো আম্মা, পরে আর ঘর থেকে বাহির হইব না। মাইয়া মানুষের মতন শরম পাইলে হইব? নতুন বউ কই? ঘরে সাজতাছে। তাদের গল্পের মধ্যেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন সিরাজুল্লাহ। আশেপাশে কোথাও তাকালেন না, ভদ্রতা বজায় রেখে কাউকে সালামও দিলেন না। সোজা হেঁটে চলে গেলেন বড় বোনের ঘরে। হেলেনা সেদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কেডা গেল? গৃহস্থ বাড়িতে ঢোকার আগে যে কাশি দিতে হয় তাও জানে না, বেয়াদব। বড়জনের ভাই শেষরার মতন সারাক্ষণ বাড়িতে পইরা থাকে। এখনো বন্ধ হয় নাই? কিছু কয় না কেউ? কেডাই কি কইব? আমনের জামাই তো ভাই ভক্ত মানুষ, এর লাইগা কবে জানি আমার হাতে জাটার বাড়ি খায়। থাক, কিছু কইস না। জামাইয়ের গায়ে হাত তুলতে নেই, পাপ হইব। এর লাইগাই তো এখনো সুস্থ সবল চলতে পারতেছে, না হইলে। তোর রাগ বেশি। আল্লাহ জানে তোর পুতের বউ আবার না তোর মতন হয়। আমার মতন হইলেই জামাইরে টাইট দিয়া রাখতে পারবো, না হইলে 3 বেলা শুধু লাত্তি উষ্টা খাইতে হইব। রক্ত তো ভালো। কথা বলতে বলতে পিছু ফিরে তাকালেন তিনি। কোথা থেকে যেন নাজির এলো বাড়িতে, তবে মূল ফটক দিয়ে নয়, বরং পেছনের ফটক দিয়ে। এক হাতে তার লুঙ্গি ধরা, তারপর অপর হাতে দড়ি দিয়ে বাঁধা মাটির কলস। পেছনে আরো 2টো কলস হাতে লতিফ এসে দাঁড়িয়েছে। গতকাল লতিফকে দিয়ে খেজুর গাছে কলস বাঁধিয়েছিল সে। আজ ভোরে কুয়াশা মাথায় নিয়ে তাকে দিয়ে গাছ থেকে রস ভর্তি সেই কলসগুলো পাড়িয়েছে নাজির। যদিও আরো আগেই বাঁধার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গাছ পিচ্ছিল থাকায় বাঁধা হয়নি। ওখানে দাঁড়িয়ে এসে চিৎকার করে ডাকলো, তাল মিস্ত্রি। মাথার গোমটা টেনে মেজ চাচি রান্নাঘর থেকে দৌড়ে এলো মিস্ত্রি। নাজিরের ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে গেল। অসুখ ভালা হইছে? চুলার পারে কি? এখন আমি সুস্থ, সবাই রান্না করছিল তাই একটু দেখছিলাম। তার হাতটা নাকের কাছে টেনে নিয়ে শুকলো নাজির। পেঁয়াজ আদা রসুনের বিদঘুটে গন্ধ লেগে আছে। চোখ রাঙাতে চোরা চোখে আশেপাশে তাকালো মিস্ত্রি। নাজির কিছু বলল না। নিজে ঘর থেকে গ্লাস এনে চাকনি দিয়ে ছেঁকে রস ঢেলে বলল, মৌসুমের প্রথম রস, খাইয়া দেহ তো কেমন লাগে। কাঁচা রস খাবো না, মাথা ধরবে। নাক মুখ কুচকে নিল সে। চুপচাপ খাও, কিছুই হইব না, খালি নকরা করে।
কথায় না পেরে বারান্দার পিড়িতে বসে এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা রস খেয়ে নিল মিশ্রি। রস পাতলা, তবে খেতে অসম্ভব মিষ্টি। কয়েক মুহূর্তের মধ্যে মাথায় হালকা ঝিম ধরল তার, চোখ হয়ে উঠল ঝাপসা। হঠাৎ শীত যেন খানিক বেড়ে গেল। কাঁপতে কাঁপতে শরীরে শীত চাদরটা আরেকটু টেনে নিতেই নাজির হেসে বলল, একটু সহ্য করতে না পারলে হইব বউ। মিশ্রি তাকে চোখ রাঙালো। হেলেনা ডেকে বললেন, শুধু কষি বউরে খাওয়াইলেই হইব নাজির, একটু আমাগো মতন বুড়িগমিও দেখ। আবারও গ্লাসে রস ঢাললো নাজির। হেলেনার কাছে যেতে যেতে বলল, কষি থইয়া বুড়াগো মিহি দেখতে হুঁচ কখনো? হ, যখন কষি আসিল না তখন এই বুড়িই আসিল। কেমন স্বার্থপর বেডা মানুষ। নাজির সামান্য হাসলো। হেলেনা দুই ঢোক খেয়েই হার মেনে নিলেন। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, জাল দিয়া রস দিয়া চিতই পিঠা খামো। জাল দেওয়ার লাইগাও আনছি। হাতের রসভর্তি কলসটা কিছুক্ষণের মধ্যে খালি হয়ে গেল। ভাইয়েরা বাচ্চা কাচ্চারা সবাই এসে কাঁচা রসে খেয়ে নিল। বাদবাকি কলস নিয়ে লতিফকে বাড়ি পাঠিয়ে দিল নাজির। তার মা আবার ভালো রস জাল দিতে পারে, প্রতি বছর তাকে দিয়ে জাল করায় নাজির। মিস্ত্রি গেল রান্নাঘরে সবাইকে হাতে হাতে সাহায্য করতে। দুপুরে আজ সারা গ্রাম এই বাড়িতে আমন্ত্রিত। শীতের সকালে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন আমিরুল শাহ। ঘরমার্কিত পোশাক বদলে নাস্তা করে কেদারায় হিসাব নিকাশ নিয়ে বসতে ভেতরে আগমন ঘটল শ্যালকের। তবে শ্যালককে দেখে মোটেও তিনি অবাক হলেন না। আব্বাসকে ইশারায় চলে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, দাওয়াত তো দুপুরে সিরাজ, তুমি তুই সকাল সকালে আয়া পড়ছ। মশকরা করার অবস্থায় সিরাজুল্লাহ নেই। এতটা পথ হেঁটে আসায় হাঁপাচ্ছেন। ঠান্ডার মধ্যেই ঘামে ভিজে গিয়েছে পরিধেয় বস্ত্র। আমিরুল শাহ পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকে বসতে বললেন। সিরাজুল্লাহ বসে পানি পান করে দম ছেড়ে বললেন, সেই রাতের পর থেকে সোহেলের আর খুঁজে পাওয়া যাইতেছে না দিল ভাই, ওই কোথাও নেই। ডরাইছে হয়তো, ডরের চোটে গা ঢাকা দিছে। চিন্তা করো না, আয়া পড়বো। ওই আমার পোলা, ডরাইলে আমারে বা সাদ্দাম রে কিছু না কইয়ে এতদিন পড়াইয়া থাকবো না। ওর লগে কিছু একটা হইছে, খুব খারাপ কিছু। কি খারাপ হইব? কেডাই করব? দাঁতে দাঁত পিষে বললেন। নাজির, গম্ভীর আমিরুল শাহ শব্দ করে হেসে উঠলেন, যেন কোনো কৌতুক শুনছেন। সিরাজুল্লাহ চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, আপনি হাসতাছেন? আমার পোলা পাইতেছি না আর আপনার হাসি আইতেছে? হাসতাছি অন্য কারণে। চিন্তায় তোমার বইনের মাথায় রক্ত উঠা গেছে। কইতাছে নাজির সব যাই না গেছে, ওর বউয়ে ওর সব কইয়া দিছে। এটা বিশ্বাস করা যায়? কিন্তু সোহেলরে নাকি নাজির গায়েব করে দিছে। এটা কি বিশ্বাসজনক? একলা এক ফোলায় আজ তো একটা মানুষের কেমনে গায়েব করব? আমরা টের পেলাম না কেন? কেউ দেখলো না কেন? তোমার বই নেই তো ওরে নিজ চোখে মাঝরাইতে দুয়ারের দেখছে। নাজির একলা না, ওর ভাই আছে না, সারাক্ষণ ওর কথায় উঠে আর বসে। সামসাও তো একটা আছে। সকাল সকাল মেজাজ খারাপ করো না সিরাজ। নওশাদের এত সাহস নাই, জীবনও আমগো কথার উপরে কথা কয় নাই, চোখ তুলা তাকায় না পর্যন্ত। আর সামসা কোনটা? মিল্টন পোলাফাইন মানুষ। নাজিরের অবশ্য অনেক মান্য কইরা চলে। নাজিরের অবশ্য অনেক মান্য কইরা চলে। তাই আমি সন্দেহবশত নিজে গিয়া খোঁজ নিছিলাম। ওই লতিফ আর নওশাদ মিল্লা সারা রায় তগ মাছের প্রজেক্ট পাহারা দিছে। সিরাজুল্লাহ চৌকস মন সে কথা মানতে নারাজ। সবার চোখের আড়ালে কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে? সোহেল ঠিক আছে তো? এখানে এসেই থেমে যান লোকটা। পিতামন অস্থির হয়ে ওঠে আর বসেন না সেখানে। বড় বোনের সঙ্গে কথা না বলে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই বেরিয়ে যান শাহবাড়ি থেকে। দুশ্চিন্তায় কোনো কাজে মন বসাতে পারেন না ফরিদা। রান্নায়ও আজ করে বসেন ভুল। কালিপড়া ভাতের পাতিলটা পুকুর পাড়ে মাছতে যেতে খপ করে তিনি চেপে ধরেন মিস্ত্রির ঘাড়। মিস্ত্রি অবাক হয়, ব্যথায় কুকুরে উঠে। ফরিদা চাপা স্বরে বলে ওঠেন, বে মাগি, এই বাড়ি তো আওয়ার পর থাইকায় একটা না একটা ঘটনা ঘটাইছি। নাজিরে আমি খাওয়াইয়া পড়াইয়া তো বড় করছি, এখন ওই আমার লগে আগের মতন আর কথা কয় না। আর সোহেল কই? ওর লগে কি করছস তুই? মহিলাকে মিস্ত্রি আর ভয় পান না, দেখলেই গা ঘিন ঘিন করে। তাছাড়া গায়ে গতরে শক্তি উচ্চতায়ও তার থেকে মিস্ত্রিরই বেশি। তাই খুব সহজে হিংস্র মহিলার থাবা থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। চামড়া কুচকে যাওয়া হাতটা আচমকায় মুচড়ে ধরে রহস্যময় হাসলো। আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেখে ফিসফিস করে বলল, এসব নোংরা গালি তোর মতো চরিত্রহীনের সাথেই যায়। এ বাড়িতে আসার পর থেকেই আমার স্বামীর চেয়েও বেশি তোকে আমি সম্মান করেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু তুই তো ডাইনি, তাই আমার সম্মান আর বিশ্বাসের মর্যাদা দিতে পারিসনি তুই। সেই নিজের আসল পরিচয়টা, আসল রূপটাই দেখিয়ে দিলি, তাই না?
ফরিদা বিস্ফোরিত নেত্রে হাঁটুর বয়সী মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ব্যথায় মুখের রং বিবর্ণ হয়ে উঠেছে। এটা কি সেই মেয়ে যে সবার ভয়ে কুঁকড়ে থাকতো, 10 কথায়ও রাগ করতে পারতো না? না, এটা হতে পারে না। মিস্ত্রি তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দেহের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফরিদা লুটিয়ে পড়ল ধুলোমাখা মাটিতে। কনুইয়ার হাতের তালুর নরম চামড়া ছিলে বেরিয়ে এলো রক্ত। সেসব দেখে অধরে তৃপ্তির হাসি ফুটে উঠল মিস্ত্রির। হাঁটু গেড়ে সামনে বসে বলল, অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না। উপরে একজন আছেন, তিনি সব দেখেন, শোনেন, জানেন। তোর মতো নিকৃষ্ট মহিলাদের বিচার তিনিই করবেন। সোহেলের যে অবস্থা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে তোর। আমিও কাশেম আলীর মেয়ে, সবাই বলে একেবারে বাবার মতো হয়েছি, তাই কোনো অংশে আমায় কম মনে করিস না। এতকাল চুপ ছিলাম ভয়ে নয়, ভদ্রতায়। পাতিল ধুয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে মিস্ত্রি। ফরিদা পুনরায় চেঁচিয়ে জিজ্ঞাসা করেন, কি করছো সোহেলের লগে? কই ওই? হাঁটতে হাঁটতে একবার পেছনে ফিরে তাকায় মিস্ত্রি। মুখ বাঁকিয়ে বলে, কে জানে কই, হয়তো জাহান্নামে, হয়তো বিভৎস দেহখানা কোনো জন্তু জানোয়ারের খাদ্য হয়ে খাদ্যনালীতে বাস করছে, নয়তোবা ফিট খেয়ে ফেলেছে নদীর মাছ। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে হারালেন চেতনা। এভাবে যে কতক্ষণ পড়ে রইলেন কে জানে। দুপুরের দিকে সঙ্গী সাথীদের সঙ্গে খেলতে এসে এই অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পেল সুমা। সেই দৌড়ে গিয়ে বাপ চাচাদের ডেকে আনলো। সামিউল আর পারভেজ ধরাধরি করে মাকে নিয়ে গেল ঘরে। শাশুড়ি মাথায় পানি ঢেলে হাতে পায়ে তেল মালিশ করে শেষমেশ জ্ঞান ফেরাতে সক্ষম হলো বিথি। বৌভাত উপলক্ষে বাড়ির অতিথি দিয়ে ভরে উঠেছে। মর্জিনার বাপের বাড়ির লোক, পুত্রবধূর নানা বাড়ির লোক থেকে শুরু করে দূর দূরান্তের আত্মীয় স্বজন সহ গ্রামবাসী সবাই। কিন্তু তাতেও মর্জিনা শান্তি পাচ্ছেন না। হঠাৎ বাড়ির মানুষগুলোর কি হলো? একে একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে ফরিদা। বিয়ের এত বছরেও গর্ভাবস্থা ছাড়া ওই মহিলাকে কখনোই তিনি অসুস্থ হতে দেখেননি, অথচ আজ কিনা এইভাবে জ্ঞান হারালো। আড়ালে কি ঘটছে যা মর্জিনা জানেন না। দুপুরের ভোজনের সময় হয়ে গেল। মমিনুল শাহ, 2 পুত্র আর ভাতিজা নিয়ে ছুটলেন অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে। নওশাদ, মিল্টন, জাহিদ, শাহরিয়ার মিলে সবাইকে বেড়ে দিচ্ছে খাবার। আমিরুল শাহ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোরা সবাই অনুষ্ঠানের কাছে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। মানুষে অনুপস্থিতি দেখলে পিঠ পিছে কেচ্চা রটাইব। মাকে ছেড়ে পারভেজ আর আয়েশার যেতে ইচ্ছে করলো না। দুজনেই ভীষণ মা ভক্ত কিনা। ওদিকে সামিউল আবার বাকিদের থেকে ভিন্ন। সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাবাকে। বাবার প্রত্যেক আদেশ তার কাছে নিজের জীবনের থেকেও যেন অধিক গুরুত্বপূর্ণ। তারা যেতেই আমিরুল শাহ স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, হঠাৎ অচেতন হইয়া পড়ছিলি কেন? সকালে তো সারা ভৈরা খাইতে দেখছি। দুর্বল হওয়ার মানুষ তো তুমি না, তাইলে কি দেখা ডরাইছ? ফরিদার চোখ জোড়ায় এখনো আতঙ্ক বিরাজমান। উঠে বসার চেষ্টা করতেই আমিরুল শাহ থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলে ফরিদা বললেন, বাড়িতে খাল কাইটটা কুমির ঢুকাইছি। সামিউলের বাপ আমার এত বছরে সাজানো গোছানো সংসারটা ধ্বংস কইরা দিতাছে। সরু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন আমিরুল শাহ। ফরিদা সেই দৃষ্টি পরখ করে বললেন, ওরা আমগো সোহেলের মাইরা ফালাইছে। চোখ মুখ কুচকে নিলেন আমিরুল শাহ। সকালে এসে ভাইও একই কথা বলে মেজাজ খারাপ করে দিয়েছে, আর এখন ভর দুপুরে মাথা খারাপ করছে। রেখে যাওয়া বোন ভাই বোন দুটোই পাগল হয়ে গিয়েছে। কটাক্ষ করে বললেন, লাশ কই? ওরা আমগো সোহেল রে মাইরা ফেলাইছে। জানি না আমি, সবকিছু হাতের বাহিরে যাওয়ার আগেই আমগো শক্ত হইতে হইব। তোরা ভাই বোনে গিয়া হ, বাল ফাঁকনা সংসার মাথা মন্ডু খারাপ করে দিতেছে। জীবনের বড় ভুল তো তোর মতন বিয়া কইরা। আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। যেন তার কোনো চিন্তা নেই, ভাবার সময় নেই। ওইটুকু এক ছোকরা নাকি তার মতো চতুর লোকের নাকের ডগা দিয়ে মানুষ মারবে, এও বিশ্বাসজনক। মানুষ মারার মতো সাহসী নাজির নয়, যাতে যার জোর সব মুখে আর কাজে। পর মুহূর্তে আবার ভাবেন, জানলে ফরিদা আর সিরাজউল্লাহর আসল রূপ জেনেছেন, তারটা তো আর জানেননি। মমিনুল শাহ নিজে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসলে কি একা ফাঁসবেন নাকি? মাথা নাড়ি হাসলেন লোকটা। চলে গেলেন অতিথিদের কাছে। মাস্টার বাড়ির সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আগের মতো সম্মুখ শত্রুতা এখন আর আছে, শুধু চাপা হিংসা আর ক্ষোভ। এখন দুই বাড়ির যে কোনো অনুষ্ঠানে একে অপরকে নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হতে দেখা যায় তাদের। তবে বাড়ির নারীরা কেউই আসেননি। কাশেম আলী 2 দিন আগেই বাড়ি বয়ে এসে মেয়েকে আজ সঙ্গে করে নিয়ে এসেছেন কপালের ঘা শুকানোর কি একটা ওষুধ। খাওয়া শেষে মেয়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। চাঁদের মতো সুন্দর মুখে কপালের ওই বিচ্ছি দাগটা কলঙ্কের মতো লাগছে। আলগোছে হাতে ওষুধের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললেন, কেমন আছেন?
আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো আব্বা, তুমি? প্রশ্নের উত্তর দিলেন না তিনি। আদরের মেয়েকে শত্রুভর্তি বাড়িতে রেখে ভালো থাকবেন কিভাবে? কৃত্রিম হেসে বললেন, জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই আম্মা। তোর আব্বা এখনও বাইসা আছে। এই মলম নিয়ম কইরা 2 বার কাটা জায়গায় লাগাইবে, দাগ দূর হইয়া যাইব। তুমি চিন্তা করো না তো আব্বা, আমি ঠিক আছি। তোমাদের জামাই আমার খুব যত্ন করে। যত্ন নিলেই তো শুধু হইব না, যত্ন করতেই হইব। বিশ্বাস কর, ভালা কিন্তু অনেক ভরসা থাকা উচিত না আম্মা। মনে রাখবা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। তাই যত সম্ভব শক্ত থাকবা, সত্যের পথে থাকবা। মেলা বড় হইছো তুমি, তোমার উপরে এহেন কত দায়িত্ব। জামিরের লইগা যা করতে পারো নাই, সোহেলের লগ্গে তা করছো। আমি খুশি হইছি, গর্ব হইতাছে আমার। এক্কেবারে বাপের যোগ্য মাইয়া। মিশ্রি মুচকি হাসলো। ভাইদের তাদের দিকে আসতে দেখে ওখানেই বাবা মেয়ের কথার ইতি ঘটল। এসেই তালেব সরাসরি প্রশ্ন ছুড়ল। তোর কপালে কি হয়েছে? স্বামী শিখিয়ে দেওয়া মিথ্যে বলল সে। খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছে। মাসুম বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, চিন্তিত হলো সে। এগিয়ে এসে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো, বকাঝাকো করলো। এখনো কি সে ছোট বাচ্চাটা আছে নাকি? খাট থেকে পড়ে কিভাবে? তালেবও শাসন করলো। চিন্তিত হলো ভীষণ। নাজির আদরে দাঁড়িয়ে ভাই বোনের কার্যকলাপ চুপচাপ শুধু দেখে গেল, মাঝখানে আর এলো না। ওখানেই বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। যাওয়ার সময় নতুন বউ শিউলিকে তার পরিবার নিজেদের সঙ্গে নায়ন নিয়ে গেল। নাজমুল যাবে রাতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।